নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। দেওয়াল লিখনটা বোধহয় দিদিমণি পড়তে পেরেছেন, যে একটা লাল বিফোর দ্য স্টর্ম, ঝড়ের আগে থমথমে অবস্থা রাজ্যে। দেখুন, তার অনেকগুলো প্রমাণ আমরা পাচ্ছি। কিরকম? এই যে আমাদের পাড়া আমাদের সমাধান বিজ্ঞাপন হচ্ছে, FM-এ হচ্ছে, খবরের কাগজে দিদিমণির হাসি মুখের ছবি, কত না প্রতিটা বুথে 10 লক্ষ টাকা করে বরাদ্দ করেছেন। সেই টাকার কিভাবে সংস্থান হবে সে সম্পর্কে স্পষ্ট কোনো দিশা দেখাতে পারছে না। শোনা যাচ্ছে যে বিপর্যয় মোকাবিলা তহবিল থেকেও নাকি টাকা নেওয়া হবে, তাতে আবার কেন্দ্রেরও ভাগ আছে, রাজ্যেরও ভাগ আছে। জানি না শেষ পর্যন্ত কিভাবে টাকার সংস্থান করবে, একটা উপায় তো বার করবে। কতগুলো ছবি দেখলাম এই পাড়ায় সমাধান প্রকল্পে। একজন ভিডিওকে দেখলাম, তিনি সবুজ পোশাক পরিহিত, দৌড়ে পালাচ্ছেন। আবার এক জায়গায় শাসক দলের এক জেলা পরিষদের সদস্যা, তিনি প্ররোচনা দিতে গিয়েছিলেন এক জায়গায়, এরকমই অভিযোগ। সরকারি আধিকারিক তাকে হাত জোর করে বলছেন যে ম্যাডাম আপনি এখান থেকে যান, প্ররোচনা দেবেন না। সেই ভদ্রমহিলা একটা স্কুটি চালিয়ে ওই পাড়ায় সমাধান প্রকল্পে এসছিলেন, তিনি তো যাবেন না। আর সরকারি আধিকারিক কার্যত হাত জোর করে তাকে অনুরোধ করছেন যে ম্যাডাম আপনি এই জায়গাটা ছেড়ে চলে যান, নইলে অশান্তি হবে, প্ররোচনা সৃষ্টি হয়ে যাচ্ছে। এগুলো হচ্ছে দেয়াল লিখন পড়ার বিষয়। অর্থাৎ রাজ্যের শাসক দলের প্রতি জনগণের একটা বড় অংশের পুঞ্জীবিত ক্ষোভ কিন্তু আছড়ে পড়ছে বিভিন্ন জায়গায়। তার অনেকগুলো কারণ আছে। এই সরকার সামাজিক প্রকল্প কম তো করেনি, বহু করেছে, সেঞ্চুরি করার কাছাকাছি বোধহয় দাঁড়িয়ে আছে। তার মধ্যে কন্যাশ্রী বলুন, লক্ষ্মীর ভান্ডার বলুন, এই দুটো প্রকল্পের বিশেষ করে আমি সমর্থক। কিন্তু আমার স্পষ্ট বক্তব্য, লক্ষ্মীর ভান্ডার আপনি দিন, কন্যাশ্রী দিন, কিন্তু দয়া করে বাজার থেকে ঋণ নিয়ে 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 রাজ্যবাসীর ঘাড়ে ঋণের বোঝাটা আর বাড়াবেন না। 2011 সালে বামেরা যখন যায় তখন রাজ্যের মাথায় প্রায় 2 লক্ষ কোটি টাকার দেনা ছিল, এখন তো তার 3 গুণের বেশি হয়ে গেছে, এরকমই তো শোনা যায়। তাহলে সামাজিক প্রকল্প, একটা রাষ্ট্র যেটা ওয়েলফেয়ার স্টেট, সেই রাষ্ট্রের একটা অঙ্গরাজ্যের সরকারের এটা কর্তব্য সামাজিক প্রকল্প চালু করা। লাইনের একদম শেষে দাঁড়ানো মানুষটাও যাতে সরকারি কর্মসূচির সুবিধা পায় সেটা নিশ্চিত করা একটা নির্বাচিত সরকারের দায়িত্ব। তার জন্য আলাদা করে কোনো কৃতিত্ব কেউ দাবি করতে পারে না। কিন্তু একটা রাজ্যের সার্বিক উন্নয়ন কিভাবে চিহ্নিত করবেন আপনি? আনএমপ্লয়মেন্ট কমেছে না বেড়েছে? পরিযায়ী শ্রমিকরা কজন রাজ্যের বাইরে কাজের খোঁজে যাচ্ছেন? বিনিয়োগ কত আসছে, প্রত্যক্ষ পরোক্ষ কত কর্মসংস্থান হচ্ছে? সরকারি পরিসংখ্যান কি বলছে? 2024-25 অর্থবর্ষে ভারতবর্ষে যত প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এসছে তার 1% কম পশ্চিমবঙ্গে। বিনিয়োগের প্রস্তাবের নিরিখে পশ্চিমবঙ্গ দেশের মধ্যে 4 নম্বরে, আর বিনিয়োগ রূপায়ণের ক্ষেত্রে, মানে প্রস্তাবিত বিনিয়োগ রূপায়ণের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের স্থান দেশের 12টা রাজ্যের মধ্যে নেই। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব এই নিয়ে 2 বার কলকাতায় এলেন। এখানকার বিনিয়োগকারীরা মধ্যপ্রদেশে গিয়ে বিনিয়োগ করছে, ভাবতে পারছেন? তারা এখানেই থাকেন, কয়েক প্রজন্ম ধরে থাকেন এখানে। তারা ওই নামকাওয়াস্তে করেছেন, কোনো এক্সপ্যানশন করছেন না। করছেন কোথায়? মধ্যপ্রদেশে। করছেন কোথায়? উড়িষ্যায়। করছেন কোথায়? গুজরাটে। করছেন কোথায়? উত্তরপ্রদেশে। অ্যালার্মিং না? তাহলে বেহাল শিল্পের ছবি, কেন্দ্রের সঙ্গে পায়ে পা লাগিয়ে ঝগড়া করা, সর্ববিষয়ে কেন্দ্রের বিরোধিতা করা, এমনকি উন্নয়নের প্রশ্নে রাজ্যের স্বার্থ যেখানে জড়িয়ে সেখানেও কেন্দ্রীয় সরকারের সঙ্গে এরা সহযোগিতা করে না।
বাংলার মানুষ সেই ৭৭ সাল থেকে এখনো পর্যন্ত এই কেন্দ্র বিরোধিতা, কেন্দ্রীয় বঞ্চনার বুলি শুনে শুনে ক্লান্ত হয়ে গেছে। আমি বলি না চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট। নতুনের স্বাদ নেবার আকাঙ্ক্ষা মানুষের শাশ্বত। তা নতুনের স্বাদ কেন মানুষ নেবেন না? এই যে নতুন প্রজন্ম, এই নতুন প্রজন্ম রাজনীতির কুটকাচারির মধ্যে থাকতে চান না। তারা চান ট্রান্সপারেন্সি, সরকারি পলিসি ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে যেন স্বচ্ছতা থাকে, বিনিয়োগ আসে, কর্মসংস্থান হয়, এবং তারা ওই কেন্দ্র রাজ্য ঝগড়া চায় না। পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষের যে কোনো জায়গায় সরকার তৈরি করা, সরকারের পতন ঘটানো কোনো রাজনৈতিক দলের কমিটেড ভোটাররা করেন না, করেন হচ্ছে সাইলেন্ট মেজরিটি। এই সাইলেন্ট মেজরিটির সিংহভাগ এবার পরিবর্তনের পক্ষে মনস্থির করে নিয়েছেন। এটা হচ্ছে পরিবর্তনের বিষয়। 11 সালে পরিবর্তন হয়েছিল, 26-এ এই সাইলেন্ট মেজরিটির একটা বড় অংশ বলছে সেই পরিবর্তন করতে হবে। তাই শাসক দলের কাছে কিন্তু সত্যি কোনো বিষয় নেই যেটা নিয়ে তারা মানুষের কাছে যেতে পারেন। ভাষা সন্ত্রাস, বাঙালিদের উপর আক্রমণ, এগুলো দানাই বাজছে না। সবাই জানে কোথাও ভাষা সন্ত্রাস হচ্ছে না। লক্ষ লক্ষ বাঙালি ছেলে মেয়ে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আছেন, কাজ করেন, চাকরি করেন, স্থায়ীভাবে থাকেন, মিলেমিশে থাকেন, সমস্যা নেই তো। এই ভাষা সন্ত্রাস, বাঙালির উপর আক্রমণে মিথ্যা ন্যারেটিভ আইপ্যাকের পরামর্শে মুখ্যমন্ত্রী তৈরি করছেন তো, শাসক দল তৈরি করছেন তো, এটা বুমেরাং হবে। এবং ভিন রাজ্যে বসবাস করে বাঙালিরা বিড়ম্বনায় পড়ছেন শাসকের এই মিথ্যা ন্যারেটিভের জন্য। ভাষা সন্ত্রাসও হচ্ছে না, বাঙালিদের উপর আক্রমণও হচ্ছে না। এই যে পরিযায়ী শ্রমিকদের মাননীয়া ডেকেছিলেন এসো আমার ঘরে এসো, কর্মশ্রী প্রকল্পে নাম তোলো, আশা মাত্র 5,000 টাকা পাবে, আর যতদিন না কাজের সুযোগ হয় প্রতি মাসে 5,000 টাকা সেই পরিবারের ছেলে মেয়েদের স্কুলে ভর্তি, স্বাস্থ্যসাথী, ফ্রি রেশন ইত্যাদি দেওয়া হবে। পরিযায়ী শ্রমিকরা আবার দলে দলে যেখানে ছিলেন সেখানে চলে যাচ্ছেন। বলছেন যে গুরগাঁওতে গেলে অটো চালিয়ে দিনে 1,000 টাকা রোজগার করি। বাড়িতে যারা মেয়েরা আছেন তারাও কর্মসংস্থানের সুযোগ পান। একটা পরিযায়ী পরিবার গুরগাঁওতে পরিশ্রম করলে 40-45,000 টাকা রোজগার করে। তারা ঋণ নিয়ে অটো টটো কিনেছে, সেই ঋণের টাকাও শোধ করতে পারেন, মোটামুটি খেয়ে পড়ে একটু সচ্ছলভাবে চলে যায়। প্রতিনিয়ত জুঝতে হয়, কিন্তু রাজ্যে থাকলে দিনে 200 টাকা পাবেন না অটো চালিয়ে। তাই তারা চলে যাচ্ছেন। এসো আমার ঘরে এসো বলে ভোট কুড়োতে চেয়েছিলেন, সেটাও কাজে দিচ্ছে না। তার উপরে তো র্যাম্প্যান্ট করাপশন, দুর্নীতির প্রাতিষ্ঠানিকীকরণ হয়ে গেছে। আর নতুন করে বলার নেই, সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে রাজ্য সরকার, এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ সবাই মিলে বহু মানুষের সর্বনাশ করেছে। এসএসসি 17 রকমের দুর্নীতি করেছিল, আর রাজ্যের মন্ত্রীরা তাদের নয়নের মণিদের পিছনের দরজা দিয়ে চাকরিতে ঢোকাতে চাইছে। দাগিদের কেন পরীক্ষায় বসাতে হবে, এই আর্জি নিয়ে অ্যাডভোকেট জেনারেল কলকাতা হাইকোর্টের যখন দ্বারস্থ হয়, সুপ্রিম কোর্ট তার ক্ষোভের জ্বালা মুখ খুলে দেন। বলেন মাননীয় অ্যাডভোকেট জেনারেলকে সুপ্রিম কোর্টের নির্দেশটা বুঝতে পারেননি, যে প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগ বিরোধীরা করছে, সংবাদ মাধ্যম করছে, সেই প্রাতিষ্ঠানিক দুর্নীতির এই অভিযোগটা যে সত্যি সেটা সিলমোহর দিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। এরপরে তো প্রাথমিকের রায় আসবে, সেখানেও ঢাকি সহ বিসর্জনের সম্ভাবনা প্রবল। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. মারছে তৃণমূল, মরছে তৃণমূল। হরিশ্চন্দ্রপুরে 2 গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, তৃণমূলের বাড়িঘর চালিয়ে দিয়েছে। প্রতিদিনই আপনি দেখবেন টিভির পর্দায় বা কাগজ খুললে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। খাস কলকাতাতেও এই গোষ্ঠীদ্বন্দ্বের হাত থেকে রেহাই নেই, কেউ কাউকে মানছে না। 15 বছরের রাজ্যপালে মুখ্যমন্ত্রী তার নিজের দলের লোকজনদেরই নিয়ন্ত্রণ করতে পারেননি, তিনি রাজ্যবাসীকে কি নিরাপত্তা দেবেন? তিনি পাহারাদার বলছেন, রাজ্যবাসীর নিরাপত্তা কোথায়?
আপনি একটা দিন দেখাতে পারবেন যেখানে কাগজ খুললে বা টিভির পর্দায় চোখ রাখলে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের খবর নেই? কেউ রবীন্দ্রনাথের ছবি পুড়িয়ে দিচ্ছে। এই হচ্ছে পরিস্থিতি। এরা নাকি বাংলা ভাষা প্রেমিক। তাই দিদিমণি যত ওই খেলা হবে স্লোগান দিয়ে ফুটবল ছুড়ুন না কেন, বলুন এবারও খেলা হবে, দিদিমণি বুঝতে পেরে গেছেন এবারে আর তিনি সেই পুরনো খেলা খেলতে পারবেন না, আর ভাঙা পায়ের নাটক জমবে না। এবার ওই সব খেলা শেষ। ছোটবাবু বুঝেছেন কিনা জানি না, ছোটবাবু তো বাস্তবের মাটিতে পা রেখে চলেন না, তিনি বৈভবে রাস পালন করতে এবং বড় বড় কথা বলতে, যার অধিকাংশই অসত্য, এইসব বলতে অভ্যস্ত। অসত্য কথা কিভাবে গুছিয়ে বলা যায় ছোটবাবুর কাছ থেকে সেই শিক্ষা কেউ নিতেই পারেন। কিন্তু দিদিমণি আর যাই হোক মানুষের পালসটা বোঝেন, এখনো বোঝেন। তিনি বুঝতে পারছেন যে খেলা বোধহয় শেষের মুখে, আর ফুটবল চুড়ে ভাঙা পায়ে খেলা দেখালে এবার কিন্তু আর নকল বুদির গড় তিনি রক্ষা করতে পারবেন না। দেখুন কিছু অর্বাচীন, আমি তাদেরকে অর্বাচীনই বলবো, এই শাসক দলের আছে একজন বিধায়ক দেবরাজ, নেপালের ঘটনার সঙ্গে তিনি ভারতবর্ষ বা পশ্চিমবঙ্গের ঘটনাকে রিলেট করছেন, তানাশাই ফানাশাই বলেছেন। কেন নেপালের মতো এখানে হচ্ছে না? শুনুন, এখানে কি দুর্নীতি নেই? দুর্নীতি আছে। এ রাজ্যে দুর্নীতির প্রাতিষ্ঠানিকীকরণ হয়েছে, মানুষের দারিদ্র্য আছে, মানুষের বঞ্চনা আছে। নেপালে যেমন নেপো কিডস, এখানেও তেমনি আছে। যারা একটা বিড়ি খেত দুজন মিলে, এখন তারা দামি সিগারেট খায়, গলায় মোটা সোনার চেন, এসইউবি নিয়ে ঘোরে, এসইউবির ড্যাশবোর্ডে সব ব্যাচ লাগানো থাকে, অত্যন্ত দামি ঘড়ি, লেটেস্ট মডেলের আইফোন নিয়ে ঘোরে। 12 বছর আগে তারা কি ছিল, এখন কি হয়েছে সবাই জানে। দুর্নীতি শুধু পশ্চিমবঙ্গ নয়, দুর্নীতি সারা ভারতবর্ষে আছে, কোথাও কম কোথাও বেশি। এখানে দুর্নীতির প্রাতিষ্ঠানিকীকরণ আছে, সেটা নিয়ে মানুষের ক্ষোভ আছে, যন্ত্রণা আছে। ক্ষোভ যন্ত্রণা প্রশমনের একমাত্র উপায় গণতান্ত্রিক পদ্ধতিতে নিজেদের প্রতিবাদকে জানানো, ভোটের লাইনে দাঁড়িয়ে ইভিএম এ আঙুল দিয়ে নিজের প্রতিবাদকে রেজিস্টার করা। এটাই ভারতবর্ষ। এখানে গণতন্ত্রের ভিত এতটা গভীরে প্রথিত, ওইসব বিধায়কদের কোনো ধারণাই নেই ভারতবাসীর গণতান্ত্রিক বোধ অস্থিমজ্জায় মিশে গেছে। তাই নেপাল বাংলাদেশের ঘটনাকে সামনে রেখে যারা ভারতবর্ষে কেন এরকম হচ্ছে না বলে সমাজ মাধ্যমে পোস্ট করছেন, তারা অন্যায় করছেন। নৈরাজ্য, অরাজকতা ভারতবাসী পছন্দ করে না। অত্যাচারী সরকারের পতন হবে ভোটের মধ্যে দিয়ে, আর কোনো পথ নেই, নান্য পন্থা। এটাই আমাদের গণতন্ত্রের শিক্ষা, গণতন্ত্রের ভিক্ষা। অত্যাচারী ইন্দিরা গান্ধীর সরকারকে ৭৭-এ মানুষ বিসর্জন দিয়েছিল জরুরি অবস্থার পরের নির্বাচনে। ৭৭-এ পশ্চিমবঙ্গে কংগ্রেসের তখন দাপট, বামপন্থী জনতা পার্টি এজেন্ট খুঁজে পাচ্ছে না। ফলাফল কি দেখা গেল? হাওয়া হয়ে গেছিল কংগ্রেস। সিদ্ধার্থবাবু ভোটেই দাঁড়াতে ভয় পেলেন। তাহলে সব অনাচার অত্যাচারের বিরুদ্ধে মানুষ রায় দেয় ভোটের বাক্সে। ভারতবর্ষেও তাই হবে। দুর্নীতির বিরুদ্ধে মানুষ চিরকাল সরব, একটা পর্যায় পর্যন্ত মানুষ সহ্য করে। যখন জল বিপদ সীমার উপর দিয়ে বইতে থাকে, তখন মানুষ ভোটের লাইনে দাঁড়িয়ে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে সেই অত্যাচারী শাসককে সিংহাসনচ্যুত করে। ভারতবর্ষে এটাই হয়ে আসছে, ভবিষ্যতে এটাই হবে। কোনো অবস্থাতেই নেপাল ও বাংলাদেশে যা ঘটেছে তার কোনো রকম পুনরাবৃত্তি ভারতে হবে না। ভারতের দুর্নীতির সঙ্গে যারা যে সমস্ত রাজনেতা যুক্ত,
তাদের বিচার জনগণ অবশ্যই করবে, ভোট দিয়ে করবে, তাদেরকে সিংহাসনচ্যুত করবে, তারপরে আইনানুগ ব্যবস্থা অনুযায়ী তাদের অপকর্মের বিচার হবে দেশের আইন অনুযায়ী। এটাই ভারতের ঐতিহ্য এবং এই ঐতিহ্য ভারতবর্ষে বজায় থাকে।